নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা শুনছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আজকে থেকে সারা রাজ্যের সমস্ত এলাকায় যত বিধানসভা কেন্দ্র আছে, যত বুথ আছে, সেইখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কাদেরকে ডাকা হচ্ছে তার তালিকা আজকের মধ্যে ইলেকশন কমিশনকে ঝুলিয়ে দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। দেখুন, এই পুরো প্রক্রিয়া ইলেকশন কমিশন যেভাবে বিজেপির কথা শুনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর জন্যে ভোটার লিস্ট ম্যানিপুলেশনের কাজ করছিল, সেটাকে আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এই এসআইআর প্রক্রিয়া যেটা, সেই এসআইআর প্রক্রিয়ায় ডেড ভোটার, শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যেটা জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে হয়। তা সত্ত্বেও ইন্টেন্সিভ রিভিশন যেটা 2002 সালে হয়েছিল, কিন্তু তখন 6 মাস 1 বছর ধরে হয়েছিল, আর এইবার একেবারে সময় বেঁধে দিয়ে 1 মাস 2 মাসের মধ্যে করে ফেলা হচ্ছে। কারণ ইলেকশনে এই প্রক্রিয়ায় বিহারে বিজেপি সফল হয়েছিল। কিভাবে ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করা হয়েছে এইসব নিয়ে আমাদের বিশেষজ্ঞ যারা বিভিন্ন সময় প্যানেলিস্ট ডেকেছিলাম, জওহর সরকার, সুমন সেনগুপ্ত, সুকৃতি রঞ্জন বিশ্বাস, আবিদ হোসেন, সকলকেই আমরা এই ব্যাপারে নানা সময় নানা কিছু বলার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলাম। শুদ্ধ সত্য এসেছিল, এবং আমি নিজেও বারবার আপনাদের সামনে তথ্য তুলে ধরছিলাম। আমি আজকে একটু বিস্তারিত তথ্য দেব। তার আগে বলি, আপনাদের যাদের এই 16ই ডিসেম্বরে খসড়া ভোটার তালিকার নাম ওঠার সত্ত্বেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং প্রায় 1 মাস ধরে আপনারা হয়রানি হয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিএলওদের কাছে, এবং তার সঙ্গে প্রায় 5-6টি টেবিলে আপনাদের তথ্য জমা দিতে হচ্ছে, দিয়েছেন। সকাল 8টার সময় লাইনে দাঁড়িয়েছেন, রাত্রি হয়ে গেছে, এবং অ্যাজ অন টুডে 110 জন মানুষের মৃত্যু হয়েছে এই এসআইআর সংক্রান্ত আতঙ্ক, ভোটার লাইনে দাঁড়ানো। অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, বয়স্ক মানুষ। 8 জন বিএলও সুইসাইড করেছেন। এমন একটা পরিস্থিতি, গতকাল নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মালা দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তিনি বলেছেন নেতাজি বেঁচে থাকলে তাকেও ডাকা হতো। এই রকম পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের প্রেক্ষাপটে ইলেকশন কমিশন যে নোটিশ জারি করেছে, সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সমস্ত পঞ্চায়েত অফিস, সমস্ত ডিস্ট্রিক্ট অফিসগুলো যেখানে হিয়ারিং হচ্ছে, শহরের ওয়ার্ড, প্রতিটা জায়গায় কার নাম কেন বাদ যাচ্ছে তার তালিকা ঝুলিয়ে দিতে হবে। এবং এইটা ঝুলিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা ভাবছিলেন যে তাহলে আর সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু মুশকিল হচ্ছে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত স্পষ্ট করেনি যে 30-40 লাখ লোকের হিয়ারিং হয়েছে তাদেরকে আবার ডাকা হবে কিনা। উল্টে ইলেকশন কমিশন সূত্রে খবর হচ্ছে, যেহেতু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং তথ্য জমা পড়ছে, সেহেতু বিজেপির মন মতো যে তালিকা, যাতে 1,20,00,000 টার্গেটেড ভোটার বাদ দেওয়ার যে প্রচেষ্টা, সেটা সফল নাও হতে পারে, যে কারণে নতুন করে আবার সকলকে সমস্ত ডকুমেন্ট আপলোডের নির্দেশ দিতে পারে। দেখুন, এই প্রক্রিয়াটা এতটাই অস্বচ্ছ, যেটা নিয়ে এসআইআর এর নির্দেশ অ্যাকচুয়ালি কি, কবে জারি হলো, তার নোটিফিকেশন তো একটা থাকবে। সেটা নিয়ে দিল্লির আরটিআই অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ, তিনি আরটিআই করেছিলেন। অঞ্জলি কি উত্তর পেয়েছে, প্র্যাকটিক্যালি যেটা হয়েছে, এটা নিয়ে ইলেকশন কমিশনের কোনো নোটিফিকেশনই হয়নি। আপনারা অঞ্জলি ভরদ্বাজের কথাটা শুনুন। चुनाव आयोग से जब आरटीआई एप्लीकेशन लगाकर पूछा गया कि आप एसआईआर करने के डिसीजन की फाइल शेयर करें, जिससे कि लोग जान सके कि एसआईआर करने का डिसीजन कैसे लिया गया, किसके साथ कंसल्टेशन हुई, किसने निर्णय लिया, तो इलेक्शन कमीशन ने सूचना देने से साफ मना कर दिया। कहा कि ऐसी कोई फाइल इलेक्शन कमीशन में है ही नहीं।
यहाँ तक कि ईसीआई के प्रिंसिपल सेक्रेटरी ने तो आरटीआई एक्ट के तहत लिख दिया कि देश में एसआईआर करने का निर्णय इलेक्शन कमीशन ने लिया ही नहीं। मतलब बिल्कुल अद्भुत बातें। অঞ্জলি ভরদ্বাজের কথা আপনারা শুনলেন। উল্টো দিক থেকে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং এর যে প্রক্রিয়া হচ্ছে সেখানে প্রতিদিন দাঁড়িয়ে ইলেকশন কমিশনের পক্ষে হয়ে যিনি সওয়াল করছেন রাকেশ দ্বিবেদী, তিনি প্রতিদিন নানা রকম অযৌক্তিক মিথ্যে কথা বলছেন, আমরা সেটা জানি। যে কারণে জয়মাল্য বাগচি থেকে প্রশ্ন করছেন যে এই ধরনের কিছু হতে পারে নাকি, আপনি যে কথাগুলো বলছেন নাগরিকত্বের প্রমাণ আপনারা নিতে পারেন। উনি একটা অন্য নোটিশ দেখাচ্ছেন, এদিকে বলছেন নাগরিকত্বের আমরা প্রমাণ নিতে পারি না, কিন্তু নাগরিক না হলে ভোটার হবে না। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু প্রতিদিন এবং বলছেন যে বিহারে ৬০-৬৫ লাখ মানুষ বাদ গেল, কই তারা তো কেউ কোর্টে এলেন না। আপনারা জানেন যে কোন মানুষদের হয়ে যোগেন্দ্র যাদব কেস করেছিলেন, মহুয়া মৈত্র, আরো অনেকে করেছিল, মনোজ ঝা করেছিলেন সাংসদ। একটা সুপ্রিম কোর্টে মামলা লড়তে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হয়, কোটি টাকা খরচা হয়, এবং যোগেন্দ্র যাদব মৃত মানুষদের নাম বলে চালানো হচ্ছে, জীবিত মানুষদের দেখানো হয়েছিল, আপনারা জানেন। কিন্তু ইলেকশন কমিশনের এই নির্দেশ আসার পরে কলকাতার সিইও অফিসে অর্থাৎ মনোজ আগরওয়ালের অফিসে তারা একটি মিটিং এ বসে, যেখানে সুব্রত গুপ্তা, আই এম সরি টু সে, সুব্রত গুপ্ত বাঙালি আইএস অফিসার হয়ে যে কলঙ্কজনক কাজটি এই মুহূর্তে করছেন, আমি সেটা নিয়ে বিবরণ দেব। আপনারা ছোট্ট সংক্ষিপ্ত একটা ভিডিও ক্লিপ দেখুন, যেটা ইলেকশন কমিশন কলকাতা অফিস পোস্ট করেছে এবং বোঝানোর চেষ্টা করছে তারা স্বচ্ছভাবে করছে। And then we'll have a brief introduction followed by dinner. And tomorrow then you can proceed to the field wherever you want to go. And today we'll set up everything, like what is required or not, how you function, what is the procedure, what is the help required, what are the things, and then we'll be continuous throughout to see that what best we can do. So now I'll ask who's making the presentation. প্রক্রিয়াটা কিন্তু আদৌ স্বচ্ছভাবে করা হচ্ছে না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। প্রথম থেকে ইলেকশন কমিশন উইদাউট লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ, তারা পরিষ্কারভাবে জানায়নি যে কোনটা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ে। প্রতিদিন আলাদা আলাদা করে তালিকা করা হচ্ছে এবং সেটা দিল্লিতে বসে এনআইসি অফিসে এবং বাদ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে এই নিয়ে আমি বিস্তারিত আসব। তার আগে বলি, একটা অদ্ভুত পরিসংখ্যান উঠে এসছে একটা সংস্থা রিপোর্টে। সাবার ইনস্টিটিউট বলে একটি সংস্থা, তারা এম্পাওয়ারমেন্ট অফ মানে কি পুয়ার মাইনরিটি বা অন্যদের হয়ে কাজ করেন, রিসার্চ ওয়ার্ক করেন, সোশ্যাল সায়েন্সের একটি সংস্থা। তারা একটি সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় অদ্ভুত তথ্য উঠে এসেছে। প্রথম দফায় যখন বাদ গেলেন প্রায় 58 লক্ষ মানুষ, এবং তারপরে আমি দেখতে পেলাম শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওই সজল ঘোষ শিয়ালদার, তারা সকলেই বলছেন বাদ যাওয়া মানুষরা অধিকাংশই ভুয়ো, কেউ বাংলাদেশি, যদিও এখন অবধি বাংলাদেশি রোহিঙ্গা পাওয়া যায়নি। কিন্তু একটা অদ্ভুত তথ্য উঠে এলো যে কারা বাদ গেলেন। দেখুন এই প্রতিটা জিনিস বিজেপি কিভাবে করছে, এবং তাতে আমরা এই সাবার ইনস্টিটিউটে যারা সমীক্ষার কাজ করেছেন, সাবির আহমেদ, সুদীপ্ত হালদার এবং অসীম চক্রবর্তী, বুঝতেই পারছেন এর মধ্যে কোনো মুসলিম আলাদা করে ব্যাপার নেই। তারা একটা অদ্ভুত তথ্য তুলে ধরলেন। আপনারা দেখুন, সেখানে বলছে যে যারা ড্রাফট লিস্টে বাদ গেল তাদের 44% হচ্ছে মহিলা। ঠিক আছে, মহিলারা বাদ গেছে। তার মধ্যে 37% হচ্ছে পার্মানেন্টলি শিফটেড, হ্যাঁ মহিলারা বিয়ের পর শিফট করেন। কোথায় বাদ গেছেন সেই সংখ্যাটা অদ্ভুত। বাদ গেছেন যারা শিফট করেছেন বা যাদের প্রাথমিকভাবে, তারা হচ্ছেন পাণ্ডবেশ্বর, জামুরিয়া, মন্দির বাজার, দাঁতন, নবগ্রাম। এই জায়গাগুলো কি মুসলমান প্রধান? তা তো নয়, হিন্দুদের যথেষ্ট পরিমাণে বাসস্থান। আচ্ছা, ডেড ভোটার, এরাও বললেন মুসলমানদের নাম বহু সংখ্যায় ছিল। দেখুন ডেড ভোটার যারা বাদ গেছেন বলা হচ্ছে কোথায়, আপনারা জায়গাগুলোর নাম শুনলেই বুঝতে পারবেন। মেখলিগঞ্জ, কুতুলপুর, সোনামুখী, কেশপুর। একমাত্র কেশপুরে মুসলিম সংখ্যাধিক্য কিছুটা বেশি হতে পারে।
এরপরের হচ্ছে আনট্রেসেবল, অর্থাৎ যাদের পাওয়া গেল না। কোথায়? খড়গপুর সদর, ডাবগ্রাম ফুলবাড়ি, বেহালা পূর্ব, কুলপি, কলকাতার বিধাননগর, নিউ টাউন, এর সাথে এন্টালি মেটিয়াবুরুই আছে, যেখানে মুসলিমদের সংখ্যা বেশি। অর্থাৎ আপনারা দেখলেন প্রথম দফায় যে 58 লক্ষ শিফটেড, ডেড বা ডুপ্লিকেট বাদ গেলেন, তাদের মধ্যে কিন্তু যেটা বলা হচ্ছিল মুসলমান 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 কিন্তু নেই। এরপরেই শুরু হলো পরবর্তী খেলাটা, এবং পরবর্তী খেলাটা যে অদ্ভুতভাবে শুরু হলো, তাতে সন্দিগ্ধের তালিকায় রাখা হলো 94,49,000 মানুষকে। তার সাথে প্রাথমিক দফার ম্যাপিং হয়নি বলে আরো 41,51,000, আর নথি মেলেনি বলা হলো 14 লাখে। এবং এই খেলাটা যখন শুরু হলো, তখনই আমরা দেখতে পেলাম একটা অদ্ভুত পরিস্থিতি। আপনি এলাকার ভোটার কি ভোটার নন, আপনার বাবার সাথে বয়সের 50 বছরের মিসম্যাচ করছে কিনা, আপনার নামের মধ্যে একটু ফাঁক আছে কিনা, আপনি এস কে জায়গায় লেখেন, এস এইচ লেখেন, শেখ, প্রতিটা ক্ষেত্রে, অর্থাৎ মুসলিম মহিলাদের ক্ষেত্রে, মুসলিম পুরুষদের ক্ষেত্রে, এবার টার্গেটেড ওয়েতে বেছে বেছে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে, অর্থাৎ প্রথম দফায় যারা বাদ গেলেন তাদের মধ্যে আপনারা বুঝতেই পাচ্ছেন অধিকাংশ হিন্দু। সুতরাং প্রাথমিকভাবে যে শুভেন্দু অধিকারীরা 1,20,00,000 মুসলিম, বাংলাদেশি, রোহিঙ্গা বলে যে ভয়ঙ্কর মিথ্যে প্রচার চালাচ্ছিল, এবং প্রতিদিন সজল ঘোষ বসে ওই এবিপি আনন্দে আমি দেখি বলতে থাকে, সেটার সাথে সত্যের কোনো সম্পর্ক ছিল না। এরপরেই কিন্তু ইলেকশন কমিশন আনলো লজিক্যাল ডিসক্রিপেন্সির সফটওয়্যারটা, এআই দিয়ে চালিয়ে কি করলো, একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করলো। সেইখানে সেই পরিস্থিতির মধ্যে বলা হলো এইবার তুমি কি করবে। আপনারা দেখুন যে কি অদ্ভুতভাবে 6 সন্তান, বাবা, প্রথম বলি বাবা ছেলের বয়সের ফারাক 50 বছরের বেশি বলে, দেখুন বাবা কোন সময় ভোটার তালিকায় কি নাম তুলেছিল আর ছেলে কোন সময় তার কি নাম তুলেছে, এটা তো এক্স্যাক্টলি মেলে না। গ্রামের মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ যে যার মতো বলেছে। এইভাবে দাগিয়ে দেওয়া হলো 50 বছরে কেন, 60 বছরে, 65 বছরও ছেলে হয়। এটা নিয়ে কোনো মানে নেতাজি সুভাষচন্দ্ররা বহু ভাই ছিলেন, তাদের বহু সন্তান, রবীন্দ্রনাথরা ছিলেন, আমরা জানি বিবেকানন্দরাও ছিলেন। তো তাহলে তো এই সমস্ত মনীষীরা জন্মগ্রহণই করতেন না যদি এই নিয়ে প্রশ্ন তুলত। মমতা ঠিকই বলেছেন যে সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তাকেও ডেকে পাঠানো হতো। এইভাবে বাবা ছেলের আনম্যাপ বলা হলো 48,49,000, 8,49,000। আপনারা ভেবে দেখুন, 6 বাবা মানে 6 সন্তান আছে বলা হলো, যদিও তাদের অধিকাংশ নেই, সেই সংখ্যাটা বিপুল, সেই সংখ্যাটাও লক্ষ লক্ষ। এইবার আমরা দেখাতে চেষ্টা করব যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানে বিজেপির যেখানে স্ট্রং হোল্ড বা বিজেপি ভালো করার সম্ভাবনা আগামী বিধানসভা কেন্দ্রে, সেইখানে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আপনার গ্রহণযোগ্য হলো না। কোথায় বিজেপি ভালো করার সম্ভাবনা? এবারও পুরুলিয়াতে, এবারও কিছুটা বাঁকুড়াতে, এবারও কিছুটা আলিপুরদুয়ারে, এবারও কিছুটা পাটলি কোচবিহার এলাকায়, এবারও কিছুটা আপনার নদিয়ার একটা পার্ট, হিন্দু পার্ট, মানে যেখানে হিন্দুদের বাস বেশি, এইখানে কিন্তু, এবং উত্তর কলকাতার এই হিন্দি পট্টি, অর্থাৎ জোড়াসাঁকো, জোড়াবাগান, বড়বাজার, এই যে চত্বরগুলো, আপনার চৌরঙ্গি, আলিপুর, এই চত্বরগুলোতে সেভাবে বাদ গেল না। এই 6 সন্তান নিয়ে যখন চালানো হলো, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি এক্সাম্পল, যে 4 সন্তান বা 3 ভাই বোন প্রমাণ করতে হচ্ছে 6 সন্তান নন। অদ্ভুতভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন করা হলো, তখন আমরা দেখলাম, আমি যে এলাকারগুলো কথা বললাম, বিজেপির ভোটার, অবাঙালি হিন্দু এবং কিছুটা শিডিউল কাস্ট, কিছুটা হিন্দু ভোটার অন্য জায়গার, সেখানে মাত্র 6%।
7% লজিক্যাল ডিসক্রিপেন্সি। হোয়ারাজ যেখানে বিজেপি জিততে পারে না সেই জায়গাগুলোর সো হাই লজিক্যাল ডিসক্রিপেন্সি রেটে তুলে দেওয়া হলো 6 সন্তান আছে বলে। যেরকম আপনারা মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনা, তার সাথে হুগলি, পূর্ব বর্ধমান, এই অঞ্চলের লজিক্যাল ডিসক্রিপেন্সি 20%, 25%, 30%, 40%, এমনকি 60-70% লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে মানুষকে হয়রানি করতে ডাকা হলো। ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, আবার বলছি, মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুরে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে 30% অ্যান্ড অ্যাভাব, 35%, 40%, এমনকি 70% এক একটা বিধানসভা কেন্দ্রে। হোয়ারাজ বিজেপি যেখানে স্ট্রং হোল্ড সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি 6%, 7% মানুষকে ডাকা হচ্ছে। আপনার 6 সন্তান কিরকম অদ্ভুত দেখুন, ডাকা হচ্ছে নর্থ দিনাজপুরে 6.8%, মুর্শিদাবাদে 7%, সাউথ 24 পরগনায় 5%। শুধু সাউথ 24 পরগনাতেই এই 6 জন বাবা আছে বলে ডাক করা হয়েছে, 6 জন মানে মানে 6 সন্তান, 6 জন বাবা না, সরি, ডাক করা হয়েছে 2 লক্ষেরও বেশি মানুষকে। এইবার আপনার পুরো ডিজাইনটাকে পরিকল্পনা মাফিক ভাবুন। এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন বলছে যে আমরা বিএলওরা যাই বলুক না কেন, ইয়ারওরা ফাইনাল, আপনি যে নথি দিন না কেন আমরা নতুন করে চেক করব। অর্থাৎ আপনাকে কিন্তু আবার পুনরায় ডেকে হয়রানির শিকার হতে হবে। আমি কয়েকটি বিধানসভা কেন্দ্র বলি কিরকম ডাকা হয়েছে। ভাঙড়ে মোট ভোটার 2,92,000, শুনানির জন্য ডাকা হয়েছে 88,000 লোককে। ভাঙড় আইএসএফ জিতেছে, তৃণমূল তো এই বিজেপি তো জেতেনি। 2,92,000 ডাকা হয়েছে 88,000। মেটিয়া বুরুজ ভোটার 2,20,000, ডাকা হয়েছে 1,05,000। ঠিক একইভাবে ফারাক্কা, ইটাহার, ওইদিকে যেরকম ডাকা হয়েছে সেরকম দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, ভাঙড়, মগরাহাট, এই অঞ্চলেরও ডাকা হয়েছে। অথচ হিয়ারিং চলছে, প্রতিদিনই চলছে এসআইআর নিয়ে। সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে জয়মাল্য বাগচি জিজ্ঞেস করেছিলেন রাকেশ দ্বিবেদীকে যে কতজন অনুপ্রবেশকারী, অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারী, আপনাদের বুঝতে হবে অনুপ্রবেশকারী মানে মুসলিম, অনুপ্রবেশকারী মানে মুসলিম বাংলাদেশি পাওয়া গেছে। উনি বলছেন একজনও পাওয়া যায়। এইবার আপনারা নিশ্চয়ই গোটা প্রক্রিয়াটার ধরন থেকে বুঝতে পারছেন, অত্যন্ত বাছাই করে গোটা ব্যাপারটা করা হচ্ছে। এরপর এলো সুপ্রিম, আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট নয়, অনেকেই পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে ফেলে, অ্যাডমিট কার্ডটা বয়সের প্রমাণ, সেটা যখন সুপ্রিম কোর্ট বলল, সেই অ্যাডমিট কার্ডটাকেও ওপর থেকে নির্দেশ দিয়ে এই সুব্রত গুপ্তরা বলছেন যে সব ক্ষেত্রে গ্রহণযোগ্য করা হচ্ছে না, পুরোটা গ্রহণযোগ্য নয়, মাইন্ড ইট। তাতে নর্থ বেঙ্গলের যে জেলাগুলো, অর্থাৎ যেখানে বিজেপি কিছুটা স্ট্রং হোল্ড, সেই আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে তারা কিন্তু বলছে সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। কজনের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট আছে? 1। 2 নম্বর হচ্ছে, যেখানে তৃণমূল এবং বিজেপি সমানভাবে এবং সিপিএমও চাপাচাপি করছে, সেইখানে সার্টিফিকেট জমা নিলেও তাদেরকে কোনো রসিদ কপি দেওয়া হচ্ছে না। কোথায় দেওয়া হচ্ছে না? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়ায় দেওয়া হচ্ছে না। তাহলে এরপর আপনারা বলুন যে এই গোটা প্রক্রিয়ায়, শুধু তাই না, ইলেকশন কমিশন এবার বলতে শুরু করেছে এই লজিক্যাল, এই মানে সুপ্রিম কোর্টের গুঁতো খাওয়ার পরেও তারা ভাঙবে তবু মচকাবে না, কারণ ষড়যন্ত্রটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। এবং এই ষড়যন্ত্রটা এতটাই প্রকট। দেখুন, চন্দ্র বোস আমরা জানি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এখন তিনি বিরুদ্ধে, এবং গতকাল তিনি যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছিলেন সেইখানে চন্দ্র বোস দাঁড়িয়ে দেশের এই সাম্প্রদায়িক হানাহানি হিন্দু মুসলিম যারা করছেন, অর্থাৎ বিজেপি এবং আরএসএস, তাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আপনারা জানেন চন্দ্র বোস শুধু নয়, নেতাজির পরিবারের 6 জনকেই ডাকা হয়েছে। ডাকার কারণটাও নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন।
অমর্ত্য সেনকে তো ডাকাই হয়েছে, আপনারা জানেন। কিন্তু এর পরে যে ব্যাপারটা, আপনারা যে সাধারণ মানুষ যখন বিক্ষোভে যায়, অভিযোগ জানায়, কাদেরকে জানায়? জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধিরা থাকার জন্য বিক্ষোভে ফারাক্কায় মনিরুল ইসলাম, ইটাহারে মোশাররফ হোসেন, এদের বিরুদ্ধে সরাসরি ইলেকশন কমিশন বলছেন এফআইআর করতে হবে। আজ পর্যন্ত এই রকম ভাবে ইলেকশন কমিশন হিয়ারিং এর এসআইআর এ এফআইআর আনপ্রেসিডেন্টেড। অর্থাৎ আপনি মানুষকে বুঝিয়ে এই এসআইআর এর ব্যাপারে সচেতন করার কথা বলে তাদেরকে প্রপার ডকুমেন্টেশন, এবং তারা যাতে রসিদ দেয়, এই কথাটা বলতে গেলে কিন্তু আপনার নামে এফআইআর হতে পারে। এমএলএর নামে যদি হতে পারে, তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবেও আপনার নামে হতে পারে। এইটা ইলেকশন কমিশন করছে। সঙ্গে কি করছে? সঙ্গে ফর্ম 7 যেটা, অর্থাৎ আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে অন্য একজন আবেদন করলো। আপনারা জানেন পূর্ব মেদিনীপুরে বিজেপির এই কাজ করতে গিয়ে অলরেডি বিএলও এবং একজন বিডিওর বাবা মার নামটাও তুলে দিয়েছিল, মানে বাইরের দেশের নাগরিক বলে, নট সিটিজেন অফ ইন্ডিয়া বলে। তারপর 300 কতজনের করে, এবং তিনি জেলে গেছেন, জেল খাটছেন। বিজেপি সব জায়গায় নাম ইনক্লুশন, যেখানে লোকে ভোটার তালিকায় নাম তুলতে ব্যস্ত, হিন্দু মুসলমান নির্বিশেষে, সেখানে এই ফর্ম 7 কেন বেশি করে জমা নেওয়া হবে না? যদি না নেওয়া হয়, তাহলে আমরা এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করতে বলবো, বানচাল করে দেবো। সেই কথা শুধু শুভেন্দু অধিকারী বলছেন না, শ্রমিক ভট্টাচার্য বলা শুরু করেছেন। অর্থাৎ ইনক্লুশন না, এক্সক্লুশন। আপনি জানবেন না আপনার নাম বাদ দেওয়ার জন্য 50 জন, 60 জন, 70 জন। কথা ছিল যে কেউ এই নাম বাদ দেওয়ার ক্ষেত্রে 10 জনের কথা বলতে পারে। ইলেকশন কমিশন তুলে দিল নিয়মটা। আপনি 500টা লোকের নামও ফর্ম সই করে বলতে পারেন এরা সব বাংলাদেশি, ফরেন সিটিজেন, এরা এখানে থাকে না। এবং আপনাকে আলটিমেটলি এই ক্যাচাকলের, এই হিয়ারিং এর এই পাহাড় প্রমাণ ঝামেলার মধ্যে ডাকা হবে কি হবে না, আপনিও কিন্তু সুনিশ্চিত নন। আপনার নাম বাদ চলে যেতে পারে। এবার আপনি ভাবছেন কি করে কে বাদ দেবে? আসলে যেটা হয়েছে খুব ইন্টারেস্টিং ঘটনা, জিনিসটা বুঝতে হবে। 14ই ফেব্রুয়ারি বলা হয়েছিল ফাইনাল ভোটার লিস্ট, কিন্তু এই যে 3 দিন 4 দিন টাঙানো থাকবে, তারপর 10 দিন সময় পাবে, তারপর হিয়ারিং হবে। যদি ইলেকশন কমিশন আবার নতুন করে সবাইকে হিয়ারিং এ ডাকে, তাহলে গোটা প্রক্রিয়া মিনিমাম 2 সপ্তাহ পিছিয়ে যাবে। 2 সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে হচ্ছে 14ই ফেব্রুয়ারির জায়গায় 28শে ফেব্রুয়ারি চলে গেল। এবার ইলেকশন কমিশন ভোটার তালিকা ফাইনাল করা 3 দিনের 4 দিনের মধ্যে যদি ইলেকশন ডিক্লেয়ার করে, তখন আপনার নামটা যদি ইলেকশন লিস্টে না থাকে ভোটার তালিকায়, আপনি ওই ঘন্টা শব্দটা বেরিয়ে গেল, যেহেতু বিজেপিরই একজন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, তো আপনাকে ঘন্টা চুষতে হবে। অর্থাৎ কিচ্ছু করা থাকবে না, কলা খেতে হবে। আপনি এইবার আর ভোট দিতে পারবেন না। এইবার আপনার নামটা বাদ পড়ে যাবে। তারপর কি করে তোলা হবে না তোলা হবে তো পরেকার কথা। যে কারণে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে এত পাগলামি বিজেপির মধ্যে। দেখুন, সিপিএম এই ব্যাপারে একটু আলোচনা করার দরকার আছে। সিপিএম নেতৃত্ব প্রথম থেকে যে দাবি জানাচ্ছিল তৃণমূলের ভুয়ো ভোটার বাদ দিতে হবে, ডেড ভোটারের নাম বাদ দিতে হবে। কিন্তু আমি একদম খোদ কলকাতার মধ্যে নিউ টাউন এলাকার নেতৃত্ব করে সপ্তর্ষি দেবকে, গৌতম দেবের ছেলেকে দেখলাম গিয়ে বলছে যে যখন ডেপুটেশন দিতে গেছে, তার ভিডিও দেখলাম, বলছেন কথা তো ছিল তৃণমূলের ভুয়ো ভোটার আর মৃত ডেড ভোটার বাদ দিতে হবে, সাধারণ মানুষের কেন নাম বাদ দেওয়া হচ্ছে? সিপিএম এটা বোঝা উচিত ছিল। এই পুরো পরিকল্পনাটা উইথ এ ডিজাইন করা হচ্ছে, যে ডিজাইনে ইলেকশন কমিশন পুরোপুরি জড়িত। এবং আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এভাবে নিশ্চেষ্ট বসে থাকার কোনো অর্থ হয় না। ইলেকশন কমিশন নিত্য নতুন ফন্দি ফাঁদবে মানুষকে আরো হেনস্থা করতে, এবং আবার কি করে নাম কাটা যায় তার প্রক্রিয়া করতে। তার কারণ হচ্ছে তারা কোনো মতেই চায় না যে বিজেপি বিরোধী যেখানে ভোটার আছে তাদের নামগুলো ঠিকভাবে থাকুক, বরঞ্চ তারা চায় যে বিজেপির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক। যে কথা রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে একাধিকবার বলছিল এবং সেটা নিয়ে উপহাস করেছিলেন অমিত শাহ,
সেটা নিয়ে এ রাজ্যের অনেকে উপহাস করেছিলেন। তাদের আজকে বোঝার সময় এসছে রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে যে কথা বলছিলেন অত্যন্ত অর্কেস্ট্রেড ওয়েতে বিজেপি লিডারশিপ উইথ দ্য কনাইভেন্স অফ ইলেকশন কমিশন সেই কাজটাই করছে, এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও কিন্তু তারা সেই কাজটা চালিয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে সক্রিয়। এবং সুব্রত গুপ্ত, যাকে পাঠানো হয়েছে টু হেল্প মনোজ আগরওয়াল দিল্লি থেকে, তিনি যেভাবে জেলায় জেলায় ঘুরে বলছেন এভরিথিং ইজ ওকে অ্যান্ড ফাইন, তিনি কি দেখতে পাচ্ছেন না যে 110 জন মারা গেলেন? তিনি কি দেখতে পাচ্ছেন না যে সকাল থেকে রাত অব্দি লাইনে দাঁড়িয়ে মানুষ হেনস্থা হচ্ছেন? তিনি কি দেখতে পাচ্ছেন না যে বিএলও অ্যাপে প্রতিদিন নিত্য নতুন ফরমান জারি হচ্ছে, হোয়াটসঅ্যাপে নোটিশ আসছে? তিনি কি দেখতে পাচ্ছেন না যে বিএলওরা সুইসাইড করছে, বিএলএরা মারা যাচ্ছে, এবং প্রতিদিন নিত্য নতুন ডকুমেন্ট প্রডিউস করতে গিয়ে লোকের যান কয়লা হয়ে যাচ্ছে? আর তিনি বলছেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আই এম সরি টু সে সুব্রত বাবু, আপনাকে কিন্তু এই রকম মানে মেরুদণ্ড ঝোঁকানো আইএস অফিসার হিসেবে ভাবতে আমার বাঙালি হিসেবে লজ্জাবোধ করছে। জ্ঞানেশ কুমার ষড়যন্ত্র করছেন, কলকাতার এক জ্ঞানেশ এসে বসে আছেন ডেপুটি কমিশনার হিসেবে, আপনারা জানেন দিল্লিতে একজন, এখানে একজন। দিল্লির যিনি, তার মেয়ে তো নয়ডায় সেই গাড়ি চাপা মানে গাড়িতে অস্বাভাবিক এক ছেলেটি মারা গেছে, তাই নিয়ে তিনি পালিয়ে গেলেন, তার মেয়ে নয়ডার ডিএম। সেটা বাদ দিন। আর তার সাথে সুব্রত বাবু, আপনার অন্তত বোঝা উচিত ছিল বাঙালি হিসেবে এই কাজটা বাঙালিকে ধ্বংস করার একটা প্রক্রিয়ার সাথে যুক্ত। আজকে সমগ্র বাঙালিকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যে আপনাদের ভোটার তালিকায় নাম সুনিশ্চিত করুন, এবং যেভাবে বাঙালিদের নাম ডিলিট করার ব্যাপারে হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বাংলায় কথা বলে বাংলাভাষী, তার বিরুদ্ধে সরব হয়ে প্রত্যেকের নাম যাতে ভোটার তালিকায় থাকে তার জন্যে সচেষ্ট হন। প্রতিবেশীকে, চেনা মানুষটাকে সহযোগিতা করুন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।